সিনেমা লোকের নতুন পর্বে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শরীফ খিয়াম আহমেদ। আজ আমাদের সাথে আছেন চিত্র সমালোচক, চিত্রনাট্যকার সাদিয়া খালিদ রীতি। রীতি, আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ। কেমন আছেন? তো ভালোই। আজকে যেহেতু আমরা দর্শকদের জন্য আলোচনাটা করছি, আমরা প্রশ্নে প্রশ্নে আপনার জার্নিটাকে একটু বোঝার চেষ্টা করব। একদম শৈশব থেকে শুরু করতে চাই। আপনার ছোটবেলা কোথায় কেটেছে একটু যদি বলতেন। ছোটবেলা আসলে অনেক জায়গায় মিলিয়ে কেটেছে। যেহেতু আমার বাবার চাকরিটা ছিল পোস্টিংয়ে, এয়ারফোর্সে চাকরি করতে। জন্ম ছিল যশোরে, আচ্ছা। তারপরে 2 বছর বয়সে ঢাকায়, মানে আব্বুর পোস্টিংয়ের উপরে ডিপেন্ড করে। তারপরে আবার আমাদের চায়নায় পোস্টিং ছিল, তারপরে চিটাগাং, তারপরে আবার ঢাকা। সো অনেক জায়গায় মিলিয়ে আসলে বড় হয়। আপনার প্রথম সিনেমা দেখার এক্সপেরিয়েন্সটা জানতে চাই। প্রথম সিনেমা দেখলেন কবে বা কিভাবে, কি দেখেছিলেন? প্রথম সিনেমা বাসায় ভিসিআরে, আর আব্বু অলওয়েজ ইংলিশ মুভিগুলো আনতো, যাতে আমাদের ইংলিশটা খুব ভালো হয়। ওই সময় তো হচ্ছে আপনার বিটিভিতেও হচ্ছে আপনার মুভি অফ দ্য উইক দেখাতো। ওইটা সবসময় দেখতাম না, কারণ ওটা তো ধরেন যে ওটা তো আব্বুর হাত নাই যে কোনটা দেখাবো, বাট ক্যাসেট নিয়ে আসলে যেটা হচ্ছে যে আব্বু পিক করে দিচ্ছে যে আমরা কোনটা দেখতেছি। সো আমার মনে আছে যে জজ আছে না স্পিলবার্গের, ওইটা আমার মনে আছে যে দ্য আর্লিয়েস্ট ফিল্ম আই স। সো মানে একটা ট্রমাটাইজিং এক্সপেরিয়েন্স। আমি এখনো আঙ্গুর খুব ফ্যাসিনেটিং লাগে এবং ভয়ও পাই। সো মানে ওরকম একটা সিনেমা দিয়ে আসলে আমার সিনেমা দেখ, তখন আমার বয়স একদম কত 3-4 যখন আমি দেখেছি এটা। আর আপনার প্রথম সিনেমা হলের এক্সপেরিয়েন্সটা কবে? সিনেমা হলে আসলে ছোটবেলায় বাসা থেকে খুব একটা এনকারেজ করতো না। সো আমার দেখা হয়েছে একদম বড় হওয়ার পরে। হ্যাঁ, সো সিনেপ্লেক্স হওয়ার পরে বেসিক্যালি আমার দেখা হয়েছে। আপনার তাহলে এই যে চলচ্চিত্রের দিকে যে যাত্রা, এই যাত্রাটা আসলে কিভাবে শুরু হলো? আচ্ছা, এটা হচ্ছে আপনার ছোটবেলায় তো এই মুভি তো বললামই যে আব্বু এনে দিত, তো ওগুলো দেখতাম এবং খুবই ফ্যাসিনেটিং লাগতো। ধরেন যে একটা সিনেমা একদিন দেখেছি আর অনেক মাস ধরে সেটা নিয়ে চিন্তা করছি বিভিন্ন ধরনের। সো সেটা একটা আছে। তারপরে যখন আবার আপনার কিন্তু টিভিতেও কিন্তু তখন মুভি চ্যানেলগুলো চলে আসলো, সো ওখানেও দেখা হতো। আমি বলবো অবশ্যই আমি আসলে হলিউডের সিনেমা দেখেই আমার কাছে মনে হয়েছিল যে এটা খুবই ফ্যাসিনেটিং একটা জগৎ, এবং আমার মেকিংয়ে আসতে ইচ্ছা হতো। মেইনলি শর্টার কন্টেন্ট আমার বানাতে ইচ্ছা হতো। আমার মনে হতো যে আমার একটু মিউজিক ভিডিও বানাই বা এরকম আর কি আমার চিন্তাগুলো ছিল একদম যখন ছোট ছিলাম, স্কুলে ছিলাম। তো আস্তে আস্তে তারপরে যখন ইউনিভার্সিটিতে বা হাই স্কুলের সময় অ্যাকচুয়ালি আমার বোন পড়তে হচ্ছে বুয়েটে আর্কিটেকচারে, ওদের সিনেমা নিয়ে অনেক কিছু পড়াতো। হ্যাঁ, সো তখন রেগুলারই যে সত্যজিৎ বলেন বা এই যে ট্রুফো বলেন বা ওই টাইপের ফিল্মগুলোতে আমার তখন এক্সপোজার হলো। সো তখন থেকে আমার আসলে ফিল্মটাকে তখন অন্য চোখে দেখা শুরু করি যে না, এটা আসলে একটা বোঝার জিনিস, বানানোর জিনিস, সেখানে অনেক কিছু ধ্যান করার ব্যাপার আছে। সো তখন আমার ধরেন বয়স 13-14 ওরকম সময় আমি চিন্তা করি যে আমার আসলে না, এই সিনেমা বানানোর জগৎটার দিকে আমার আসলে ইন্টারেস্টটা জাগে। এর মধ্যে আবার সাংবাদিকতায় আসলেন কিভাবে? সাংবাদিকতায় এসেছি গ্র্যাজুয়েশনের পরে। আচ্ছা। তখন আমার সিনেমা নিয়ে পড়ার ইচ্ছা আছে, বাট বাসা থেকে ডেফিনেটলি ওটা কোনো ওয়েলকাম কোনো একটা চয়েস না। সো আমি পড়েছিলাম বিজনেসে প্রথম আন্ডারগ্রেডে। খুবই আমি কাউকে রেকমেন্ড করবো না বিজনেসে পড়তে, কোনো দরকারই নেই, এটা কমন সেন্স জাস্ট। আচ্ছা, সো ওইটার পরে আমি চিন্তা করলাম যে আমার যদি আমি ফিল্ম মেকিংয়ে আসতে গেলে আমার মনে হলো যে আমার একটা ফিল্ম স্কুলের ব্যাকগ্রাউন্ড থাকলে অনেক বেটার হয়। কারণ আমি যে সময়টার কথা বলছি সেটা হচ্ছে 2011-12 দিকে। সো ওই সময় আসলে আমি কাজ করতে চেয়েছি, এমন না যে কখনো চেষ্টাই করিনি কাজ করার, বাট আমার কাছে এনভায়রনমেন্টটা সেফ মনে হয়নি মেয়েদের কাজ করার জন্য। সো এরকমও হয়েছে যে খুব ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং খুব আর্ট হাউস সিনেমা বানাচ্ছে সো কল্ড, বাট তার সেটে গেলে আমার কাছে নিজেকে সেফ মনে হয়নি। সো তখন আমি আসলে চিন্তা করলাম যে না, এইভাবে করে শুরু করা যাবে না, যে আপনি একদম, বিকজ আমার ফ্যামিলির কেউই মিডিয়াতে নাই, বা এটাকে সাপোর্টও দিচ্ছে না। সো আমার তো অ্যাকচুয়ালি একটা স্ট্রং বেস লাগবে। তখন আমি চিন্তা করলাম যে না, আমার আসলে
ফিল্মের এডুকেশন নিয়ে আসলে তখন অ্যাটলিস্ট আমার এই সিচুয়েশনে পড়তে হবে না যে একজন মানুষ চিন্তা করছে যে না আমি কোনো একটা এক্সপ্লয়েট করার সুযোগ exploit মানে কমে থাকে, মানে কম থাকে। হ্যাঁ যখন ডিসাইড করে যে ফিল্ম স্কুলে পড়বো তখন ওই অ্যাপ্লিকেশনটা যখন করছি তখন বেসিক্যালি আমি দেখলাম যে আচ্ছা আমার তো আসলে ফিল্মের কোনো ব্যাকগ্রাউন্ড নাই, সো আমি তখন অ্যাকচুয়ালি আইইউবিতে একটা মাস্টার্সে ঢুকি, সেটা ফিল্ম নিয়ে পড়াশোনার জন্য। হ্যাঁ, ওই সময়টাতে পাশাপাশি আমি সাংবাদিকতা করি, কারণ মাস্টার্স তো সন্ধ্যায় ক্লাস হয়, সারাদিন আপনার ফ্রি আছেন। আর তখন আমি একটু এক্সপিরিয়েন্সের জন্য সাংবাদিকতায় ঢুকি, যেহেতু আমার ফিল্মে কাজ করার ইচ্ছা এবং আমি একটা ডেইলি স্টারে ঢুকি, সেখানে আমরা একটা এন্টারটেনমেন্টের ম্যাগাজিন খোলার চেষ্টা করছি তখন। হ্যাঁ, সো ওইটার জন্য আমি সব বড় বড় ডিরেক্টর বলেন, বড় বড় অ্যাক্টার্স বা ক্রু সবার সাথে আমি কথা বলতে পারছি, সবার কাছে আমার অ্যাক্সেস আছে। সো ওই জায়গাটা থেকে কিন্তু আমার আসলে সাংবাদিকতায় ঢোকা। তার মানে এটাও 2012? এটা 12তে। হ্যাঁ, এটা 2012। তার মানে আপনি একদিকে হচ্ছে ফিল্ম স্কুলের জন্য অ্যাপ্লাই করতেছেন, আবার অন্যদিকে হচ্ছে একই সময় আপনি সাংবাদিকতায় ঢুকছেন। হ্যাঁ। ওকে, পরে মানে আপনি ফিল্ম স্কুলে হচ্ছে আপনার এটা হলো কত সালে? এটা হচ্ছে আমি অ্যাপ্লাই করলাম 14তে আর গেলাম 15তে। ওকে, এই জার্নিটা কি হচ্ছে পরবর্তীতেও আপনাকে সাহায্য করেছে? হ্যাঁ, অনেক হেল্প করেছে, কারণ হচ্ছে আমি কিন্তু এলএতে তো পড়তে যাই, তো ওখানে তো হলিউডের সব বড় বড় মানুষ সাথে ওখানেই কাজ করে। সো আমার যেটা হলো যে আমার যেহেতু আমার এইটা লেখার মিডিয়ামটা তো ইংলিশেই ছিল, সো আমার কাজগুলো কিন্তু তাদেরকে আমি দেখাতে পেরেছি আমি যখন এলএতে গিয়েছি পড়তে। সো আমি সাথে সাথেই ম্যাগাজিনে কাজ পেয়েছি, নিউজ পেপারে কাজ পেয়েছি, এবং যেহেতু আমি ইউসিএলএতে পড়ছি এবং ইউসিএলএ থেকে বলা হয় হচ্ছে যে হলিউডের মাফিয়া। হ্যাঁ, লাইক আমাদের সব জায়গায় অ্যাক্সেস আছে। হ্যাঁ, আপনি যার কাছেই বলবেন যে আপনি এই স্কুল থেকে আসছেন, বড় বড় ডিরেক্টর বলেন, অ্যাক্টার্স বলেন, সবার দরজা আপনার জন্য খোলা। হ্যাঁ, সেটাও কিন্তু আমার সাংবাদিকতার জন্যই জিনিসটা ইজি হয়েছে। আমি তো হঠাৎ করে একজনের ক্রু মেম্বার হয়ে যেতে পারি না, বা একজনের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে যেতে পারি না, স্পেশালি যেহেতু আমি বিদেশ থেকে আসছি। রাইট, সো ওদের কালচারাল যে একটা ওরিয়েন্টেশন লাগে সেটা তো আমাদের নাই, আমরা অনেক ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছি। এই জন্য আমার জন্য ওই সাংবাদিকতাটাই কিন্তু আমাকে অ্যাক্সেসটা দিয়েছে পরে ওখানে আরো বড় বড় ডিরেক্টর। আপনি কি হচ্ছে যে ওই যে ছোটবেলার হলিউডের প্রতি যে ফ্যাসিনেশন, সেই জায়গা থেকেই এলএতে পড়তে যাওয়ার চিন্তা করলেন, নাকি আরো অনেক জায়গায় চেষ্টা করেছিলেন? না, আমি শুধুমাত্র এলএতেই চেষ্টা করেছি। হ্যাঁ, কারণ এটা আমার মাথায় ছিল সব সময় যে আপনি স্কুলে কি শিখছেন তার থেকে আপনি আসলে প্র্যাকটিক্যালি কি শিখছেন সেটা অনেক বেশি কাজে লাগে। সো আমার মাথায় ছিল যে একটা ফিল্ম ইন্ডাস্ট্রি আছে এরকম একটা সিটিতে আসলে আমার পড়তে যেতে হবে। সো আমাদের অপশনস কি আছে, এখানে মুম্বাই আছে, আর ওইদিকে ইউরোপে কিছু ছিল, বাট ইউরোপে আবার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা একটা ঝামেলা হয়েছে। হ্যাঁ, বাট আমার যেহেতু আমার ইন্সপিরেশনটা ওখান থেকেই ছিল, সো আমি এলএতেই আসলে চেষ্টা করি, যেহেতু আমি ওখানে কাজ করতে পারবো এরকম একটা অবস্থা। এখানে কি হচ্ছে আপনি তো পড়লেন চিত্রনাট্য, কিন্তু চিত্রনাট্য ছাড়া কি অন্য কোনো কিছু নিয়েও পড়ার সুযোগ ছিল, নাকি আপনার আগ্রহটা ছিল চিত্রনাট্যের দিকে? অন্য অবশ্যই ছিল, আপনার সুযোগ ছিল ডেফিনেটলি। আপনার ওখানে প্রডিউসিং আছে, সিনেমাটোগ্রাফি আছে, ডিরেক্টিং, অ্যাক্টিং, এগুলো সবগুলো আলাদা আলাদা ডিপার্টমেন্টস থাকে ওদের। সো আমি চিন্তা করলাম যে আমার তো যে কোনো একটা ডিপার্টমেন্ট চুজ করতে হবে, আর আমার যেহেতু রাইটিংয়ে আমার মানে অনেক ছোটবেলা থেকেই ন্যাক আছে। লাইক আমি স্কুলে যখন সাহিত্য যখন লিখতাম, বাংলা ইংলিশ দুটোতেই আমার টিচাররা খুব প্রশংসা করতো। হ্যাঁ, বা বিভিন্ন কম্পিটিশনে পাঠাতো এসব। তো আর তারপর আমি আবার জার্নালিজমে যখন কাজও করলাম, আমার কিন্তু লেখার একটা এক্সপিরিয়েন্সটা হলো। ছোটবেলায় কি আপনার হচ্ছে পড়ার অভ্যাস ছিল? পড়ার অভ্যাসটা একটু কম ছিল, কারণ হচ্ছে আমার বাবা খুব স্ট্রিক্ট ছিল। আচ্ছা, সবসময় হচ্ছে যে স্কুলের পড়া, স্কুলের পড়া, অঙ্ক করা, এই জিনিসগুলো নিয়ে খুব স্ট্রিক্ট ছিল। গল্পের বই খুব একটা পছন্দ করতো না। হ্যাঁ, ইভেন ছুটির সময়ও ধরেন যে ডিসেম্বরে যে আমাদের একটা অ্যানুয়াল যে ছুটিটা থাকে, ওই সময় দেখা যেত সামনের বছরের বই এনে দিয়েছে পড়ার জন্য। পরবর্তীতে মানে যখন হচ্ছে একটু বড় হলাম, যখন একটু বড় হলাম, আমার তখনও আসলে যেহেতু যে ছোটবেলায় ওই জিনিসটা হয়নি, আমি ওটা মেবি ওটা মেকআপ করার জন্য আমি পরে গিয়ে সব পড়েছি যেগুলো মানুষ আসলে ওই ইয়াকালে পড়ে। হ্যাঁ, তো ওটা করেছি, বা এখন অডিও বুকসও খুব অ্যাভেলেবল হয়ে গেছে। সো আমার ওইটার অভাবটা আসলে পরে আর ফিল করি নাই যে না।
আমি তাহলে একদম একটু চিত্রনাট্য নিয়ে একটু আলাপে ঢুকি। এটা হচ্ছে যে আপনি চিত্রনাট্য নিয়ে পড়লেন এবং আমাদের এখানে যদি হচ্ছে আমরা একটু আমাদের ফিল্মগুলোর দিকে তাকাই, আমরা এক সময় হচ্ছে যে ধরনের সাহিত্য নির্ভর বা হচ্ছে অনেক মানে সমসাময়িক সমস্যা কেন্দ্রিক গল্প নিয়ে কাজ দেখতাম মানে চলচ্চিত্রে, পরবর্তীতে আমরা দেখলাম যে এগুলো একটু কমে আসছে এবং সাধারণত আমাদের আশেপাশের বড় ইন্ডাস্ট্রিগুলোর যে গল্পগুলো সেগুলোকে আমরা আমাদের মতো করে অ্যাডপ্ট করে মানে কপি করে হচ্ছে চলচ্চিত্র বানানো শুরু করলাম। একদম একাডেমিক দিক থেকে এই যে প্রবণতা আমাদের, এটাকে আপনি আসলে কিভাবে বিশ্লেষণ করবেন বা ব্যাখ্যা করবেন? এটা তো আসলে সবাই অনেকভাবে ব্যাখ্যা করে, এটা নিয়ে আসলে অনেক আলোচনা হয়। আমার কাছে যেটা মনে হয় যে আগে আমরা যে ভালো ভালো ফিল্ম মেকার দেখেছি, আপনি যে সময় কথা বলছেন হয়তো জহির রায়হানদের টাইমের কথাটা বলছেন, হ্যাঁ পরবর্তীতেও মানে একদম 70s 80s পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ভাদ্যের মতো সিনেমা হচ্ছে। তারা তো বানাতো, ধরেন ওই যে আপনার মিডল ক্লাসে তো যাওয়া আসা ছিল সিনেমা হলে, তারা তাদের জন্য বানাতো। তারপরে আপনার যারা ওই আপনার মুনাফা সন্ধানী এরা চলে আসলো, একটা সিন্ডিকেট চলে আসলো, যারা আপনার তখন মোটামুটি মিডল ক্লাসকেও বের করে দিল হল থেকে, আর আপনার কি বল মেয়েদেরকেও বেসিক্যালি বের করে দিল, সব শুধুমাত্র ওয়ার্কিং ক্লাস এবং হচ্ছে কম এডুকেটেড মানুষদের জন্য তখন টার্গেট করে বানানো। ওই সময় শিফটটা আসলে আসলো চিত্রনাট্যেও, যে আপনার অডিয়েন্স যেহেতু চেঞ্জ হয়ে গেছে, চিত্রনাট্য ডেফিনেটলি চেঞ্জ হবে এবং যেই চিত্রনাট্যটা তাদের কাছে বিক্রি করা আমার জন্য ইজিয়ার হবে। তারা সারাদিন খেটে এসেছে, এখন তারা একটা রগরগা কিছু একটা দেখতে চায়, তারা জীবনে তারা ডিফিটেড, কিন্তু তারা এখানে তারা হিরো হিসেবে নিজেদেরকে দেখতে চায়। সো ওরকম গল্পগুলো তখন চলে আসলো। কিন্তু আমরা যদি দেখি যে এই যে সময়টা, এক সময় আমাদের এখানে যখন হাজার হাজার সিনেমা হল ছিল, কিন্তু যখন আসলে আমাদের গল্প দুর্বল হওয়া শুরু করলো, আমাদের পুরো ব্যবসা সিস্টেমে কিন্তু এটার প্রভাব পড়লো। এবং এখন শুধুমাত্র ঈদের সময় দেখবেন আপনি হচ্ছে হয়তোবা শখানেক সিনেমায় হচ্ছে সিনেমা হলে আসলে সিনেমা যাচ্ছে, এবং ঈদের সময় ছাড়া শুধুমাত্র সিনেপ্লেক্স গুলোতে যাচ্ছে। তো আলটিমেটলি তো হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে গল্প দুর্বল হওয়ার সাথে সাথে আমাদের পুরো ইন্ডাস্ট্রি দুর্বল হচ্ছে। এটার কি প্রভাব আসলে মানে ছিল কি? মানে গল্প দুর্বল হয়, হ্যাঁ ওটাই, মানে এটা একটা যে দারিদ্র দুষ্টচক্র যেরকম বলে না, এটা একটা ভিশাস সাইকেল, যে একটা খারাপ হওয়ার জন্য আরেকটা খারাপ হয়েছে, ওটার জন্য আরেকটা আরো খারাপ হয়েছে, এবং এটা মানে একটা ডাউনওয়ার্ড একটা ফল, মানে ফ্রি ফল হয়ে যাচ্ছে। এটা বলবো যে এখন কিন্তু মানে আমি খুব মানে ফ্রিকুয়েন্টলি গ্রামে হলে যাই, গিয়ে দেখি যে মানে কিরকম সিচুয়েশনটা। আমাদের জন্য তো আসলে হলগুলা অত সুটেবল না। যেমন ধরেন আমি বরবাদ দেখতে গিয়েছিলাম রংপুরে, সো দেখলাম যে আপনার হলের এয়ার কন্ডিশনিং তো নাই, ফ্যানও হয়তো বা ঠিক মতো কাজ করছে না, মানে গরমেই আপনি বেসিক্যালি টিকতে পারবেন না ওখানে। স্ক্রিনিং আর সাউন্ডের ওখানে সারপ্রাইজিংলি স্ক্রিনটা বেটার ছিল। হ্যাঁ, সো এখানে ইনফ্যাক্ট এখানে সৈনিক হলে বা ওরকম আপনার আরো কিছু হল আছে এখানে আশেপাশে, যেখানে স্ক্রিনটা আসলে আরো অনেক খারাপ ওখানে থেকে। সো ওখানে স্ক্রিনটাতে কোনো সমস্যা ছিল না, মানুষজন স্ক্রিন নিয়ে কোনো কমপ্লেনও করছিল না, খুব খুশি হয়েই দেখতেছে। আর সব ফ্যামিলি নিয়ে এসেছে, মানে জায়গায় নাই, হ্যাঁ সিঁড়ির মধ্যে বসছে, ভাঙা সিটেও বসছে, চিন্তা করে সো ওরা এত এক্সাইটেড। হ্যাঁ, এবং মানে বাট এনভায়রনমেন্টটা আসলে কি বলবো, মানে খুব খারাপ একটা ডায়ালগ বা কোনো একটা রেপের রেফারেন্স আসতেছে, তখন আবার মানুষজন খুশি হয়ে যাচ্ছে। এই জিনিসটা তো আসলে আপনি নিতে পারবেন না, সো আপনি ওরকম জায়গায় যাবেন না আসলে সিনেমা দেখতে। হ্যাঁ, আমিও মাঝপথে আসলে বের হয়ে আসছি, আমি নিতে পারতেছিলাম না ব্যাপারটা। হ্যাঁ, কঠিন একটু কঠিন। এমনিতে আপনি যেটা শুরুর দিকে বলছিলেন যে আমাদের এখানে মেয়েদের কাজ করার পরিবেশ, মানে বিশেষ করে সিনেমার জগতে, সেটা কি আসলে এই মানে 15 বছর পরও আপনার মনে হয় যে খুব বেশি মানে চেঞ্জ হয়েছে? অনেকখানি চেঞ্জ হয়েছে। হ্যাঁ, সো স্পেশালি ধরেন আপনার মিটু মুভমেন্টের পরে অনেকেই একটু কশাস হয়ে গেছে, বিকজ যারা এগুলো করছে সেটা মানুষজন এখন বলার জায়গা পাচ্ছে। হ্যাঁ, যে মেয়েদের উপরে কোনো একটা অ্যাবিউজ হয়েছে, সে নিজেকে আর ভিকটিম ভাবছে না, সে কিন্তু এটা নিয়ে কথা বলছে এবং বলার জায়গা আছে।
সো তখন দেখা যায় যে আসলে মানুষজন এই অ্যাবিউজ করার কালচারটা থেকে বের হয়ে আসে, কারণ তখন তার রেপুটেশন তখন সেভ করতে হবে, রাইট? হ্যাঁ। সো আমি এইটা ভালো একটা চেঞ্জ হয়েছে, এবং এখন অনেক মেয়েরা আসতেছে কাজ করতে। এখন এটা কি তাহলে সোশ্যাল মিডিয়ার কারণে? সোশ্যাল মিডিয়ার একটা ভালো একটা ইম্প্যাক্ট ডেফিনেটলি আছে। প্লাস হচ্ছে ধরেন যে অনেক মেয়েরা অনেক অথরিটি জায়গায় আছে, এবং সেখানে তারা অনেকখানি সাপোর্টও দিচ্ছে। যেমন আমার কাছে এরকম, যেমন যখন আসে কেউ ই নিয়ে, যে কোনো একটা অ্যাবিউজের কেস নিয়ে যখন আসে, আমি এটাকে মানে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে, মানে এরকম হয়েছে আমি লাইফে 2বার এরকম মানুষকে টার্মিনেট করেছি আর কি। হ্যাঁ, সো আমার কাছে আসলে এগুলো নিয়ে আমি একদম সর্বোচ্চ প্রায়োরিটি। সো এরকম আমার মতো আরও তো অনেকে আছে যারা অথরিটির জায়গায় আছে, মেয়েরা। হ্যাঁ, সো তারা জিনিসটাকে খুবই খুবই গুরুত্ব দেয়, এবং আই থিঙ্ক এটার জন্য মানুষজন অনেক বেশি কশাস হয়েছে। আগে যেমন স্পেশালি যারা অনেকে আছে যাদের একটু মানে এইসব কি বলবো, যাদের একটু অ্যাবিউজ করতে তাদের খুব ভালো লাগে, তারা আসলে নিজেদেরকে একদমই চেক করতো না। তারা ভাবতো যে এটা এটা ঠিক আছে, আর্টিস্টদের এটা করা একদম ঠিক আছে, ওদের ওদের ক্রিয়েটিভিটির জন্য ইন্সপিরেশন লাগে, এইসব খুবই উইয়ার্ড কিছু ছিল আর কি। না, এবং হচ্ছে যে কাস্টিং কাউচের বিষয়টা, এটা তো সব ইন্ডাস্ট্রিতেই আমরা দেখলাম যে হচ্ছে, অন্যান্য দেশেও আছে, কিন্তু ওটাও এখন যেহেতু হলিউডে ওরা কথা বলছে, বাইরেও অন্যান্য ইউরোপে ওরা কথা বলছে, হলিউড থেকে শুরু হলো। হ্যাঁ, হল থেকে শুরু হলো। তারপরে দেখেন আপনি ইউরোপেও যে আপনার এই যে ব্লুইজ দ্য ওয়ার্মস কালারের অ্যাক্ট্রেস দুজনে এসে কিন্তু কমপ্লেন করলো, তো এই ডিরেক্টর কিন্তু সে কিন্তু পাউন্ডার পেয়ে গিয়েছে না, এবং খুব বেশি আগের তো কথা না এটা। সো আপনি দেখেন যে সব জায়গায় এই জিনিসটা ছিল, কিন্তু কথা বললে জিনিসটা যখন পাবলিকলি আসে তখন এটা কিন্তু একটু চেক অ্যান্ড ব্যালেন্স হয়, মানে পুরোপুরি না হলেও কিছুটুকু হয়। রীতি, আপনি প্রথম যখন হচ্ছে আসলে আপনাকে গণমানুষ চিনলো, মানে দেশের সব মানুষ জানলো যে হচ্ছে আমাদের এখান থেকেই কোনো একজন মানুষ, সে হচ্ছে কান ফেস্টিভ্যালের মতো একটা প্রেস্টিজিয়াস জায়গায় সে বিচারকের দায়িত্ব পালন করবে, মানে আমি ব্যক্তিগতভাবে প্রথম হচ্ছে আপনাকে মানে চিনেছিলাম ওই জায়গা থেকে। যদিও আমি এখন বুঝতে পারতেছি আপনার জার্নিটা তো আসলে তখনই শুরু হয়নি, আরো আগে থেকে শুরু হয়েছে। কানে যাওয়ার জার্নিটা যদি একটু বলতেন যে এখানে আসলে কিভাবে কি